এইচএস এর বা 11 এর এই বিষয়ে ভিডিও দেওয়ার পরেই 20 মিনিটে টি20 সিরিজটা চালু করার পর তোদের প্রচুর রিকোয়েস্ট পেয়েছি মাধ্যমিকের জন্য। স্যার আমাদের সামনেই সেকেন্ড সামেটিভ বা দেখতে দেখতে টেস্ট চলে আসবে, ফাইনাল চলে আসবে। তো স্যার আমাদের এরকম 20 মিনিট এক একটা চ্যাপ্টার একটু রিভাইজ করিয়ে দিন। তো দেখ, বড় ভিডিও তো দেয়াই আছে, ওয়ান শট দেয়াই আছে, আরো বড় ভিডিও আসছে বা আমাদের অ্যাপে ক্লাস যেমন চলছে চলবে। তবুও আমি তোদের রিকোয়েস্ট ফেলতে না পেরে আমি তোদের জন্য মানে মাধ্যমিকের জন্য এবার থেকে রেগুলার টি20 সিরিজ শুরু করলাম। এই যে আমাদের টোটাল 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টারে আমি টি20 সিরিজ করিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এইগুলো পরীক্ষার আগে একবার করে রিভাইজ করে যাওয়ার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এমনিতে তো আমি যা ডিটেলসে বোঝাই সেটা তোরা জানিস, কিন্তু তবুও একদম চ্যাপ্টারের কোন কোন অংশগুলো তোরা খুব ভালোভাবে শেষ মুহূর্তে দেখে যাবি, সেগুলোর জন্য বা তোর কতটা রেডি হয়েছে তার জন্য এই ভিডিওটা একবার করে, প্রত্যেকটা চ্যাপ্টারের এই ভিডিওটা তোকে কিন্তু একবার করে অবশ্যই দেখে যেতে হবে। তো চল, আজকে আমরা যেটা নিয়ে শুরু করবো, যেটা নিয়ে তোদের রিকোয়েস্ট আমি সব থেকে বেশি পেয়েছি, সেটা হচ্ছে অভিব্যক্তি অভিযোজন। এটা 20 মিনিটের মধ্যে আমরা আগে প্রথমেই বুঝে নেবো যে টোটাল মানে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট বা তোদের একবার জাস্ট রিভাইজ করি আমি দিচ্ছি। প্রথমেই চলে আসবো দেখ, এই চ্যাপ্টারে কি কি মেন আছে। আমাদের যেটা থেকে প্রশ্ন আসে প্রথমে হচ্ছে যে জীবনের উৎপত্তি ও জৈব অভিব্যক্তি, এই পার্টটা থেকে আমাদের পড়তে হবে। জৈব অভিব্যক্তির প্রধান মতবাদ, তার প্রমাণগুলো কি কি আছে, এবং অভিযোজন ও আচরণগত কৌশল, এই হচ্ছে এই চ্যাপ্টারের মেন ফান্ডা। তো দেখ, প্রথমেই উৎপত্তিটা যেখানে হয়েছিল, তো আমরা জানি যে মন্থর একটা গতিশীল প্রক্রিয়ায় তোর হচ্ছে যে সরলতম একদম পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে, সরল জীব থেকে শুরু করে আজকের মানুষ সব থেকে জটিল জীব, মানে ইউক্যারিওটিক জীব, সেটা তৈরি হয়েছিল। এটাই হচ্ছে বিবর্তনের মেন ফান্ডা। এই শব্দটা অনেক সময় এমসিকিউ দেয়, স্পেন্সার দিয়েছিলেন ইভলিউশন। ঠিক আছে? এবং নতুন প্রজাতির উৎপত্তি ঘটে কি কি কারণে? জিনের পরিবর্তন, জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন, যৌন জনন, এইগুলোর মাধ্যমে ঘটে। দেখ, এনাদের দুজনের নাম আমাদের অবশ্যই জানতে হবে। ওপারিন ও হ্যালডেন এনারা প্রধান মতবাদ দিয়েছিলেন যে পৃথিবীর আদি পরিবেশ ছিল বিজারণ ধর্মী। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। তখন মুক্ত অক্সিজেন ছিল না, উচ্চ তাপমাত্রা, বিদ্যুৎ ক্ষরণ ইত্যাদির ফলে তো রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে প্রথম জীবনের উৎপত্তি ঘটে। দেখ, এরা বিক্রিয়া করে অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড সৃষ্টি করে। তারপর সেখান থেকে হট ডাইলিউট স্যুপ তৈরি হয়েছিল। হট ডাইলিউট স্যুপ যেটা আমাদের হ্যালডেন দিয়েছিলেন, এটাও এমসিকিউ আসতে পারে। কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ার তারপর তৈরি হয়েছিল বিজ্ঞানীদের মতে। তবে মাইক্রোস্ফিয়ার মতবাদটা একটু বেশি গ্রহণযোগ্য। কোয়াসারভেট মতবাদ বর্তমানে তোর হচ্ছে যে বাতিল হয়ে গেছে। প্রোটিনযুক্ত কোলয়েডীয় অংশ তৈরি হয়েছিল, ওপারিন বা ফক্স। তোরা জানিস যে কোয়াসারভেট মতবাদটা দিয়েছিল ওপারিন এবং ফক্স দিয়েছিলেন মাইক্রোস্ফিয়ার মতবাদ। ছোট শেয়াল কথাটা মনে রাখতে পারিস। আমি এইভাবে ছাত্রছাত্রীদের বলে থাকি, ছোট মানে মাইক্রো, শেয়াল মানে ফক্স, তাহলে গুলিয়ে যাবে না, মাইক্রোস্ফিয়ার তা ফক্স। আর প্রোটোসেল, সেখান থেকে প্রোটোসেল এসেছিল এবং এটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। কারণ ডিএনএ আগে না আরএনএ আগে, এই সময় একটা বিজ্ঞানীদের একটা এই সময় চিন্তা ভাবনা চলছিল। পরবর্তীকালে জানা যায় যে আরএনএ আগে এসেছিল, আরএনএ থেকে ডিএনএ এসেছিল। কারণ আরএনএ এর মধ্যে কিন্তু উৎসেচক ধর্ম আছে, যেটাকে রাইবোজাইম বলা হয়। মিলার, এই যে পরীক্ষা মানে যে কথাটা বললাম, মিলার উরে এটাকে প্রমাণ করেছিলেন 1953 সালে। তো ওনারা মেনলি মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনকে মিশিয়েছিলেন। সবসময় মনে রাখবি হাইড্রোজেনটা 1 ভাগ অনুপাতটা 2:1। অনেক বইয়ে কিন্তু এটা ভুল থাকে। তারপর সেখানে শক্তি সরবরাহ করা হয়েছিল। ওনারা মানে এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, এইরকম একটা মানে পরিবর্তন, মানে এরকম একটা পরীক্ষার মাধ্যমে দেখ, পৃথিবীর আদিমতম যখন জীব সৃষ্টি হয়েছে তখন তো তুইও পৃথিবীতে ছিলি না, আমিও ছিলাম না, কেউই পৃথিবীতে ছিল না। তাহলে বিজ্ঞানীরা সেই পরিবেশটাকে একটু রিক্রিয়েট করার চেষ্টা করলেন। আজকে যদি 1980 সালের বা 1920 সালের তোরা সেই ভূতের যে সিনেমাগুলো দেখিস, তাহলে তখন যদি দেখায় যে লোক অ্যান্ড্রয়েড ফোন নিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে তো সিনেমাটা অবাস্তব আরো বেশি করে লাগবে, তাই না? তো সেই কারণে তখনকার দিনের মতো সেট ডিজাইন করে। তো এখানেও ব্যাপারটা তাই, তখনকার দিনে কি ছিল সেই অনুযায়ী ওনারা এটা করেছিলেন। ওনারা দেখেছিলেন যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বা এই গ্লাইসিন, অ্যালানিন, এরা সব তৈরি হয়েছিল। এখান থেকে সিদ্ধান্ত হয়েছিল যে আদিম অজৈব রাসায়নিক উপাদান থেকেই সরল জৈব পদার্থ তৈরি হয়েছিল। এবার এই যে সামারিটা মানে কিভাবে তৈরি হয়েছিল, দেখ, মোটামুটি 450 কোটি বছর আগে, 450 কোটি বছর আগে তোর হচ্ছে যে পৃথিবী সৃষ্টি হয়েছিল। তারপর 360-70 কোটি বছর আগে হচ্ছে যে জীবনের উৎপত্তি হয়েছিল। এখানে দেখবি এই চ্যাপ্টারে মায়া, এই চ্যাপ্টারে কিন্তু মায়া আর বায়া কথাটা বারবার পাবি। মায়া আর বায়া, মিলিয়ন ইয়ার্স এগো আর বিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে? 1 বিলিয়ন ইয়ার্স এগো মানে হচ্ছে 100 কোটি, আর মায়া মানে হচ্ছে 10 লাখ। মায়া মানে হচ্ছে 10 লাখ। ঠিক আছে? মিলিয়ন ইয়ার্স এগো আর কি। সেখান থেকে এককোষীয় সায়ানোব্যাকটেরিয়া তৈরি হয়েছিল। এককোষীয় সায়ানোব্যাকটেরিয়া তৈরি হয়েছিল। তারপর তোর হচ্ছে যে বহুকোষী জীব ও মাছ, ডাঙার উদ্ভিদ তৈরি হয়েছিল, পাখি ও স্তন্যপায়ী তৈরি হয়েছিল। এটা কি যদি আমরা একটু অন্যভাবে দেখি, মানে টোটাল জীবনের উৎপত্তিটা কিভাবে এলো, তাহলে একদম প্রথম ধাপে আমরা কি দেখলাম? পৃথিবীর উৎপত্তি ও প্রাণীর প্রাচীন যে পরিবেশ ছিল, পৃথিবীর উৎপত্তি ও প্রাচীন পরিবেশ ছিল। এটার পর হচ্ছে কেমোজেনি, যেটাকে আমরা রাসায়নিক বিবর্তন বলে থাকি, এবার রাসায়নিক বিবর্তনের পর বা তার সাথে সাথে তার পরপরই বায়োজেনি হয়েছিল।
জৈবিক বিবর্তন হয়েছিল এবং পরবর্তীকালে প্রোক্যারিওটিক কোষ এসেছিল এবং তারপর সেখান থেকে প্রোক্যারিওটিক কোষ এসেছিল এবং তারপর সেখান থেকে তোর হচ্ছে যে ইউক্যারিওটিক কোষ এসেছিল। ইউক্যারিওটিক কোষ প্রথমে এসেছিল মানে একদম সিম্পল ইউক্যারিওটিক কোষ, তারপর সেটা আরো বিবর্তিত হতে 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 তার আজকের মানুষ এসেছে। ঠিক আছে, আচ্ছা এবার মতবাদগুলো কি ছিল এই চ্যাপ্টারে? প্রথমে ল্যামার্কের মতবাদ, যদিও জানিস যে ল্যামার্কের মতবাদটা বর্তমানে পরিত্যক্ত হয়েছে, কিন্তু ল্যামার্কের মতবাদ কিন্তু প্রশ্ন কিন্তু আসতেই পারে। ঠিক আছে, তো ল্যামার্ক কি বলেছিলেন? যে ল্যামার্কের পুরো নাম হচ্ছে, ফরাসি বিজ্ঞানী ছিলেন জ্যাঁ ব্যাপটিস্ট দা ময়ে ল্যামার্ক, ফিলোসফিক জুলজিক গ্রন্থে এটাও অনেক সময় এমসিকিউ দেয়, তার মতবাদটি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, ল্যামার্কের মতবাদ কি বলেছিলেন? যে মানে ঋত্বিক রোশনের যদি সিক্স প্যাক বডি থাকে, তার ছেলে বা মেয়ে যে জন্মাবে সে সিক্স প্যাক নিয়েই জন্মাবে। এটা কি সবসময় হয়? মানে এটা আমি মজা করে বললাম, তো ওই কথাটাই অ্যাকচুয়ালি উনি মতবাদের মাধ্যমে বলতে চেয়েছিলেন, যে অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র। উনি বলছিলেন যে একজন মানে এই যে উনি বলেছিলেন যে ধর মানে বাবা বা মা ধর কোন একটা অঙ্গ সুগঠিত হয়ে গেল, সেটা অটোমেটিক ছেলে বা মেয়ের দেহে ট্রান্সফার হয়ে যাবে। বা ধর একটা ইঁদুরের লেজ কেটে দেওয়া হলো, ওনার মতবাদ যদি ঠিক হতো তাহলে মানেটা এরকমই দাঁড়া হতো, একটা ইঁদুরের লেজ কেটে দেওয়া হলো তাহলে তার যে মানে বাচ্চা হবে সেও লেজ কাটা নিয়েই জন্মাবে। এটা কি হয়? এটা হয় না, বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছে এটা হয় না। কিন্তু উনি এটা তখন বলেছিলেন, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, সেই বৈশিষ্ট্যটা এক জনু থেকে বাবা মা থেকে তার পরের জনু, তার পরের জন্য এরকম ভাবে যাবে এবং এইভাবে নতুন প্রজাতির উৎপত্তি হবে। অর্থাৎ ছোট গলার জিরাফ সবসময় সেই মানে সেই ছোটবেলার কমপ্লানের অ্যাডের মতো মাকে বলতো, দেখো আমি বাড়ছি মাম্মি, তো এরকম করে বাড়তে 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 বলছে বড় গলার জিরাফ হয়ে গেল। শুনেই বুঝতে পারছিস কিছুটা গাঁজাখুরি মতবাদ, যার জন্য এটা পরবর্তীকালে বাতিল হয়ে যায়। এবং এর পরবর্তীকালে এসেছিলেন এবং ল্যামার্কদের এই যে ত্রুটি যেটা বললাম, ওই যে টানা 35 জনু ধরে বা 35 কি আরো বেশি জনু ধরে ইঁদুরের লেজ কেটে দেখা গেছে যে এই লেজ কাটে ইঁদুর জন্মায়নি। ড্রসোফিলা মাছির ক্ষেত্রেও 60 জনু ধরে অন্ধকার ঘরে মাছিদের রাখলেও কোনো অন্ধ মাছির জন্ম হয়নি, ইত্যাদি ইত্যাদি। এইগুলোর মাধ্যমে প্রমাণ হয়েছিল যে ল্যামার্কের মতবাদ ভুল। পরবর্তীকালে চলে এসেছিলেন খুব বিখ্যাত, আমরা যার নাম সবাই শুনেছি, সেটা হচ্ছে যে চার্লস রবার্ট ডারউইন। ডারউইন যে মতবাদগুলো দিলেন, তিনি একটা বই লিখেছিলেন অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইয়ের নামটা কিন্তু জানতে চাইতে পারে, ভালো করে রেডি করবি। ঠিক আছে, ওনার যে মতবাদগুলো, উনি অনেকগুলো মতবাদ দিয়েছিলেন, তার মধ্যে মেন কি ছিল? মেন ছিল হচ্ছে যে বংশবৃদ্ধি ও সীমিত সম্পদ। মানে ওনার মেন মতবাদটা ছিল যে ধর এই যে তোরা এত লাখ লাখ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিবি, ঠিক আছে, প্রথম 10-এর মধ্যে সবাই কি আসতে পারবে? নিশ্চয়ই নয়। তোরা মানে কিছুজন তোদের মধ্যে আসতে পারবে, কিছুজন তোদের মধ্যে আসতে পারবে, তাই তো? তার মানে এখানে একটা কম্পিটিশন হচ্ছে, যে অনেক স্টুডেন্ট আছে কিন্তু তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, যেটা অস্তিত্বের জন্য সংগ্রামের মতো আমি তুলনা করতে পারি। এবং তাদের মধ্যে কিছুজন যোগ্য, মানে যারা ধর এমনও আছে অনেকে মাধ্যমিকে ফেল করে যাবে, তো তারা অযোগ্য হয়ে যাবে হিসেব মতো, মানে এই ফরম্যাটে প্রকরণ ও যোগ্যতমের উদ্বর্তন, যোগ্যরাই ক্লাস 11-এ ভর্তি হতে পারবে। এবং এটাকে তুই প্রাকৃতিক নির্বাচন ভাবতে পারিস, মানে তারাই যেন পরীক্ষায় পাস করলো, তাদেরকেই সিলেকশন করা হলো, তারাই ভবিষ্যতে হয়তো ভালো চাকরি টাকরি পাবে। এইরকম এইটাকে মতবাদটাকে বলা হয় এই যে বংশগতি ও সীমিত বংশবৃদ্ধি ও সীমিত সম্পদ, অস্তিত্বের জন্য সংগ্রাম, সেখান থেকে প্রকরণ ও যোগ্যতমের উদ্বর্তন, এবং সেখান থেকে প্রাকৃতিক নির্বাচন ও নতুন প্রজাতির উৎপত্তি। ঠিক আছে, এই অস্তিত্বের জন্য সংগ্রাম অন্তঃ প্রজাতি হতে পারে, আন্তঃ প্রজাতি হতে পারে। অন্তঃ মানে হচ্ছে ইন্ট্রা, যেটা হচ্ছে ইন্ট্রা মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে, ধর দুটো বাঘে বাঘে সংগ্রাম হচ্ছে, সেটা অন্ত। আর ধর বাঘের সাথে সিংহর লড়াই হচ্ছে, তাহলে সেটা আন্তর বা ইন্টার স্পেসিফিক। ঠিক আছে, আচ্ছা এবার দুজনের মেন মতবাদের কি পার্থক্য দেখ। তোরা যারা এই স্লাইডটা পেতে চাইছিস, ঠিক আছে, আমাদের যে অ্যাপ আছে বায়ো উইজার্ড দেবাংশ, আমাদের চ্যানেলের নামই আছে, বা এই ভিডিও ডেসক্রিপশনে তোরা লিঙ্ক পেয়ে যাবি। তো অ্যাপটা ডাউনলোড করবি, অ্যাপের ফ্রি মেটেরিয়াল সেকশনে চলে যাবি, সেখান থেকে এটা পিপিটিটা ফ্রিতে তোরা ডাউনলোড করে নিতে পারিস। আর এছাড়াও মানে মানে আমাদের তো মাধ্যমিকের টোটাল ব্যাচ চলছেই, মানে একদমই কি বলবো, ধরে ধরে প্রত্যেকটা টপিক আমি সেখানে একদম ডিটেলসে পড়াচ্ছি, তার সাথে সাথে আরো অনেক কিছু করাচ্ছি, মক টেস্ট থেকে শুরু করে ওয়ান শট থেকে শুরু করে আরো অনেক কিছু রেগুলার থাকছে। তার জন্য তোরা ব্যাচেও জয়েন করতে পারিস। প্রাইসটা যাতে কারুর অসুবিধা না হয়, সব থেকে কম রাখা হয়েছে। এক বছরে তোর হচ্ছে যে মানে 800 টাকা রাখা হয়েছে, 799 টাকা রাখা হয়েছে, সেখান থেকে তোরা ইজিলি জয়েন করতে পারিস কিউআর কোডের মাধ্যমে। আচ্ছা, ল্যামার্কবাদ কি বলেছিলেন? অঙ্গের ব্যবহার ও অব্যবহার, যেটা বললাম, উনি বলেছিলেন জীবন সংগ্রাম হচ্ছে। এবং মেন কথাটা হচ্ছে এরা ল্যামার্কের মতবাদ অনুযায়ী জিরাফ ট্রাই করছে দিয়ে জিরাফের গলা লম্বা হয়ে গেল। ডারউইন কিন্তু ওটা বলেনি। ডারউইন বলছেন ছোট গলার জিরাফও ছিল, বড় গলার জিরাফও ছিল। এর একটা সময় কি হয়েছে, শুধুমাত্র লম্বা গাছ বেঁচে ছিল, তাহলে লম্বা গাছ বেঁচে থাকার জন্য ছোট জিরাফ গুলো না খেতে পেয়ে মরে গেল, বড় গলার জিরাফ গুলো বেঁচে রইলো, সেখান থেকে তাদের পরবর্তী জেনারেশন তৈরি হলো, তারাও বড় গলার জিরাফ তৈরি হলো। ঠিক আছে, এইটা হচ্ছে মেন মতবাদ। আচ্ছা, পরবর্তীকালে ডারউইনের মতবাদেও কিছু ভুল ত্রুটি দেখা গেছে, যে মানে কিভাবে যে তোর পরিব্যক্তিটা হচ্ছে সেটা ডারউইন ঠিকঠাক ব্যাখ্যা করতে পারেননি। তো সেই কারণে কিছুটা পরে মডিফাই হয়েছিল। বিজ্ঞানী ভাইসম্যান
বিজ্ঞানী ভাইসম্যান, হুগো দা ভ্রিস, গোল্ডস্মিথ, এইরকম বিজ্ঞানীরা ডারউইনের ত্রুটিটাকে কিছুটা সংশোধন করেছিলেন, ঠিক আছে, মিউটেশনের কনসেপ্ট তারা বলেছিলেন। এবার হচ্ছে যে এই যে ওনারা বললেন, তো শুধুমাত্র তো বললে তো হলো না, যে ডারউইনের যে তোরা জানিস যে এইচএমএস বিগেলে যে এত বছর ধরে ওনার প্রায় 5 বছরের কাছাকাছি সময় ধরে উনি বিভিন্ন জায়গা থেকে প্রমাণ সংগ্রহ করেছিলেন। তো তবুও এর কি মানে প্রমাণগুলো কি? শুধু ডারউইন নয়, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদের সময় প্রমাণ পেয়েছেন। তো সেগুলো থেকে আমরা যেটা জানতে পারি, তোরা ঘোড়া থেকে প্রশ্ন কিন্তু এবারে আসতেই পারে। আমি তোদেরকে বারবার বলেছিলাম যে ঘোড়া মনে রাখার সূত্র, আমি যেটা তোদেরকে বলেছিলাম, ইয়ো ইয়ো হানি সিং তার মেসোমশাইয়ের সাথে মেরিগো রাউন্ডে চেপে, মানে নাগরদোলায় চেপে প্লেটে করে ইডলি খাচ্ছে। এই লাইনটা মনে রাখলেই তোর কিন্তু দেখ পরপর মনে থেকে যাবে ইয়ো হিপ্পাস, মেসো হিপ্পাস, মেরি চিপ্পাস, প্লায়ো হিপ্পাস, ইকুয়াস। ঠিক আছে, এবার এদের মোটামুটি 30 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা ছিল। যেটাকে 11 ইঞ্চি তুই মোটামুটি ভাবতে পারিস। অগ্রপদে 4টে, পশ্চাৎপদে 3টে আঙুল ছিল। মেসো হিপ্পাসের ক্ষেত্রে অলিগোসিন যুগ, এই যুগগুলো মনে রাখবি। ইয়ো হিপ্পাস, ইওসিন তোর এমনিই মনে থাকবে। মেসো হিপ্পাস, অলিগোসিন, মেসো হিপ্পাস, অলিগোসিন, এদের উভয় পদেই 3টে করে আঙুল ছিল। মেরি চিপ্পাসের ক্ষেত্রে দেখ মায়োসিন যুগ 40 ইঞ্চি, মাঝের আঙুল লম্বা খুরযুক্ত। প্লায়োসিনের ক্ষেত্রে প্লায়োসিন যুগ, প্লায়োহিপ্পাসের ক্ষেত্রে প্লায়োসিন যুগ, উচ্চতা 50 ইঞ্চি একক। আচ্ছা, আর ইকুয়াসের ক্ষেত্রে দেখ প্লিস্টোসিন যুগ, যেটাকে আমরা আধুনিক ঘোড়া বলছি। ঠিক আছে, মানে তুই দেখ পায়ের এই যে ছবিটাও তুই যদি দেখিস, যে এই যে 3 নম্বর যে আঙুলটা আছে না, এই 3 নম্বর আঙুলটা, এই 3 নম্বর আঙুলটা কিন্তু বারবার দেখ আস্তে আস্তে স্ট্রং হয়েছে যত এগিয়ে এসেছে। ঠিক আছে, মানে যত এগিয়ে এসেছে বলতে, মানে আজকের হচ্ছে ইকুয়াস, দেখ এর 3 নম্বর আঙুলটা এতটাই স্ট্রং হয়ে গেছে, এটাই ঘুরে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে যে সমসমস্ত অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ, এটাও খুব ইম্পর্টেন্ট। সমসমস্ত অঙ্গ বলতে কি না, যাদের উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা। সমবৃত্তীয়টা হচ্ছে যে উল্টোটা, সমবৃত্তি মানে যাদের কাজ এক গঠন আলাদা। তো এইরকম আর কি উদাহরণগুলো একটু করে নিবি। পাখির ডানা, তিমির ফ্লিপার, এগুলো হচ্ছে এদের এক্সাম্পল। পাখির ডানা, তিমির ফ্লিপার, এগুলো এক্সাম্পল। উদ্ভিদের ক্ষেত্রে বাগান বিলাসের শাখাকণ্ঠ, কুমড়োর আকর্ষ, এগুলো কিন্তু এক্সাম্পল আসতে পারে। এটা মনে রাখবি, সমস্ত বা হোমোলোগাস মানেই সেটা কিন্তু অপসারী, যেটাকে ইংলিশে ডাইভার্জেন্ট বলে। ঠিক আছে, এগুলো অনেক সময় ম্যাচিং এ দেয়। সমবৃত্তীয় মানে অ্যানালোগাস, যেটা হচ্ছে যে পাখির ডানা, পতঙ্গের ডানা ইত্যাদি ইত্যাদি। যে কোনো জিনিসের শেষে যদি দেখিস যে ডানা আছে, মানে ডানা বলতে যে এই ধর এরো আকর্ষ, এরো ডানা, এইরকম যদি লাস্টের দুটো শব্দ একই থাকে না, এটা একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সবসময় ম্যাচিং দিলে সবসময় কিন্তু সেটা সমবৃত্তীয় হয়। ঠিক আছে, এটা মনে রাখবি। এটা অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। এটা আগেরটা অপসারী ছিল, এটা অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা, নিষ্ক্রিয় অঙ্গের কথা একটু তোকে বলি। নিষ্ক্রিয় অঙ্গ যেগুলো হচ্ছে যে ক্ষুদ্র, ক্ষয়প্রাপ্ত, কার্যহীন হয়ে পড়েছে ব্যবহারের অভাবে, যেমন ধর অ্যাপেন্ডিক্স, কক্সিস, ঠিক আছে, প্লিকাস হেমিলুনারিস, এই জায়গাটা প্লিকাস হেমিলুনারিস থাকে। ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে এক্সাম্পল গুলো একবার দেখে নিবি। এই অনেক সময় স্ট্যামিনোড, পিস্টিলোড দিয়ে দেয়। নিষ্ক্রিয় পুংকেশর মানে স্ট্যামিনোড, আর নিষ্ক্রিয় গর্ভকেশর হলে পিস্টিলোড বলে। আর এই 3টে শব্দ অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। মিসিং লিঙ্ক, লিভিং ফসিল যেটা জীবন্ত জীবাশ্ম, আর কানেক্টিং লিঙ্ক। ঠিক আছে, মিসিং লিঙ্ক, আচ্ছা, লিভিং ফসিল মানে হচ্ছে এরা বর্তমানে কিন্তু বেঁচে আছে। এরা যেমন ধর লিমুলাসের একটা এক্সাম্পল। ঠিক আছে, জীবন্ত জীবাশ্ম মানে দীর্ঘদিন ধরে না পরিবর্তিত অবস্থায় বেঁচে আছে। কানেক্টিং লিঙ্ক মানে হচ্ছে দুজনের মধ্যে কানেকশন করে এবং সে নিজেও বেঁচে আছে। যেমন ধর পেরিপেটাস, অ্যানিলিডা আর আর্থ্রোপোডা, তোরা ক্লাস 9-এ পড়েছিলি, আবার ক্লাস 11-এ পড়বি। তো পেরিপেটাস যেমন এর হচ্ছে একটা এক্সাম্পল। আবার মিসিং লিঙ্ক মানে হচ্ছে এরাও কানেকশন করে কিন্তু যে বর্তমানে মারা গেছে, যেমন ধর আর্কিওপটেরিক্স। ঠিক আছে, আর্কিওপটেরিক্স। আচ্ছা, এবার হচ্ছে যে হৃৎপিণ্ডের ক্ষেত্রেও তুই যদি দেখিস, যত আমরা বাঁদিক থেকে ডান দিকে যাবো এই ছবিটায়, দেখ মাছের হৃৎপিণ্ড একদম সরল ছিল, যেখানে দূষিত বা বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটছিল। তারপর যত তুই এগোতে থাকছিস, এগুলো আমি তোদের যারা আমার অ্যাপে আছিস তাদেরকে অনেক ডিটেলসে পড়িয়েছিলাম। এখন জাস্ট 20 মিনিটের সিরিজ বলে আমি একদম জাস্ট মেন পয়েন্টটা বলে বেরিয়ে যাচ্ছি। তো সেখানে হচ্ছে তুই দেখ একদম মানুষের ক্ষেত্রে তুই চলে আয়, দেখ লাস্টের ক্ষেত্রে এরকম তুই চেম্বার পেয়ে গেলি, মানে পুরোপুরি আলাদা আলাদা চেম্বার পেয়ে গেলি, 1 2 3 4। অর্থাৎ এখানে কোনো রকম বিশুদ্ধ রক্ত বা মানে আমাদের যে বিশুদ্ধ রক্ত আর যে অবিশুদ্ধ রক্ত, মানে কার্বন ডাইঅক্সাইড যেখানে বেশি আছে এরকম রক্ত, এদের মিশ্রণ প্রায় ঘটছে না বললেই চলে। এখানে কিন্তু মিশ্রণ ঘটছে। ঠিক আছে, এইরকম ভাবেও মানে হৃৎপিণ্ডও কিন্তু উন্নত হচ্ছে। হৃৎপিণ্ডের উন্নতির মাধ্যমেও আমরা এটা বুঝতে পারছি যে কিভাবে বিবর্তন কিন্তু হয়েছিল। ঠিক আছে, তারপর দেখ বায়োজেনেটিক সূত্র, যেটাকে আমরা বলবো বায়োজেনেটিক সূত্র। এখানেও বায়োজেনেটিক, যেটাকে আমরা বিজ্ঞানী হেকেল দিয়েছিলেন, যদিও পরবর্তীকালে হেকেলের মতবাদটা বাতিল হয়ে গেছে। হেকেল মেনলি যেটা বলেছিলেন যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, অর্থাৎ
এর বাংলাটা হচ্ছে ব্যক্তিজনী জাতিজনীকে মানে স্মরণ করে বা ব্যক্তিজনী জাতিজনীকে রিপিট করে। অর্থাৎ এর মানেটা হচ্ছে ধর মানুষের ভ্রূণ, বলছে মানুষের ভ্রূণ যখন তৈরি হবে, মানুষের আগে যে প্রাণীগুলো এসেছে তাদের সমস্ত বৈশিষ্ট্য মানুষের ভ্রূণের মধ্যে পাওয়া যাবে, বা মানুষের ভ্রূণ সেই দশাগুলোকে অতিক্রম করে আসবে। এইটা হচ্ছে একদম সহজে মানেটা আর কি, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এটা কিন্তু সবসময় ঘটে না, তাই এটা পরবর্তীকালে বাতিল হয়ে যায়। যাই হোক, তাও তোদেরকে ম্যাচিং এ কিন্তু মাধ্যমিক এটা মাঝে মাঝেই দিয়ে থাকে। এবার হচ্ছে যে আচরণগত কৌশল, এই চ্যাপ্টারের লাস্ট পার্ট। যেমন ধর ক্যাকটাসের ক্ষেত্রে আমি যদি তোকে বলি, ক্যাকটাসের ক্ষেত্রে তোরা জানিস পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, পুরু কিউটিকেল যুক্ত, জল সঞ্চয় করে যেটাকে ফাইলোক্ল্যাড থাকে বলে, এগুলোকেও কিন্তু এমসিকিউ ফর্মে দিয়ে দিতে পারে। যদিও আমি যখন এগুলো আমি ব্যাচে নোট দিয়েছি বা পড়িয়েছি, এগুলো কিন্তু শুধু এইটুকু বললে কিন্তু হবে না, তার সাথে আরো কিছু ডিটেলসে কিন্তু বলতে হবে, সেগুলো তোরা জানিস আশা করি। বা আমি এখানে মেন পয়েন্টটা বলে দিচ্ছি 20 মিনিটের মধ্যে। আচ্ছা, রুই মাছের পটকার ক্ষেত্রে রেড গ্রন্থি অগ্রপ্রকোষ্ঠের গ্যাস উৎপন্ন করে। মানে ফুল মার্কস পেতে গেলে তোকে কিন্তু এর সাথে আরো কিছু অ্যাড করতে হবে। অগ্রপ্রকোষ্ঠে গ্যাস উৎপন্ন করে জলে ভাসতে সাহায্য করে। দেখ রুই মাছে এখানে দুটো চেম্বার তুই দেখতে পাচ্ছিস, অগ্রপ্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ। তো রেড গ্রন্থি আর রেটিয়া মিরাবিলিয়া, তো পশ্চাৎ প্রকোষ্ঠে গ্যাসটা শুষে নেয়, মানে যখন রেড গ্রন্থিতে ধর গ্যাসটা তৈরি হলো তখন মাছটা উপরের দিকে ভেসে উঠলো, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্বের পরিবর্তনের জন্য। আর আদারওয়াইজ অন্য সময় কিন্তু রেটিয়া মিরাবিলিয়া যখন গ্যাসটা শোষণ করে নিচ্ছে, তখন সে আবার জলের গভীরে চলে যাচ্ছে আর কি, সেটা নিজের ইচ্ছা মতো বা প্রয়োজন মতো সে সেটা করে নেয়। পায়রার বায়ুথলি, ফুসফুস ছাড়াও এদের 9টা অতিরিক্ত বায়ুথলি থাকে, এবং পায়রার ক্ষেত্রে কিন্তু ডাবল রেসপিরেশন দেখা যায়, দ্বিশ্বসন কাকে বলে এটা আমি অন্য একটা ভিডিওতে বুঝিয়েছি। তো দ্বিশ্বসনের ক্ষেত্রে তুই সিম্পল ভাবে মনে ধর বায়ুটা নিল, আমরা কি এই নিচ্ছি এই ছেড়ে দিচ্ছি, আমাদের কিন্তু দ্বিশ্বসন হয় না, কিন্তু ওদের ক্ষেত্রে ধর একবার মানে ইনহেলেশন 1 এক্সহেলেশন 1 ইনহেলেশন 2 এক্সহেলেশন 2 এইরকম ভাবে হয় শ্বসনটা, ঠিক আছে, এরকম ভাবে হয়। তো এটাকেই ডাবল রেসপিরেশন বলে। এর সুবিধাটা কি, এই দ্বিশ্বসনের ফলে ওদের মানে সবসময় ওদের কি বলবো ফ্রেশ অক্সিজেন ওরা কিন্তু পায়, তো সেইটার জন্য এদের সুবিধা। সুন্দরী গাছের ক্ষেত্রে তুই যদি দেখিস পাতার লবণগ্রন্থি থাকে, পাতা মোচনের মাধ্যমে অতিরিক্ত লবণটাকে ওরা বাইরে বার করে দেয়। উটের ক্ষেত্রে আরবিসি অনেক বেশি 240% প্রায় প্রসারিত হতে পারে, মূত্রটা ঘন মূত্র ত্যাগ করে, এবং তোরা জানিস যে ওদের হেনলি লুপ, যাতে জলটা বেশি শোষিত হয়ে থাকে, ওদের হেনলি লুপ যেটা ক্লাস 9-এ পড়েছিলি নেফ্রনে, ওদের হেনলি লুপটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি লম্বা হয়। এইরকম ভাবে অভিযোজন কিন্তু তোরা দেখতে পাবি। শিম্পাঞ্জিদের ক্ষেত্রে দেখিস উই পোকা শিকার করে, বাদাম ভাঙে, মানে পাথরের হাতুড়ি বা নেহাই বানিয়ে মানে পাথর দিয়ে বাদাম ভাঙে, ওষুধ প্রয়োগ করে, এরা আবার মানে আগুন জ্বালাতেও পারে, এরকম অনেক কিছু এদের সুবিধা টুবিধা আছে, মানে এই মাধ্যমে এরা এই কাজ মানে এদের আচরণটা দেখা যায়। আচ্ছা, মৌমাছিদের বার্তা আদান প্রদান, বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস এটা উনি আবিষ্কার করেছিলেন, এবং কার্ল ভন ফ্রিস যেটা আবিষ্কার ওর জন্য উনি নোবেলও পেয়েছিলেন। মৌমাছিদের নৃত্য কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে রাউন্ড ডান্স আর একটা হচ্ছে তোর হচ্ছে ওয়াগল ডান্স। রাউন্ড ডান্স বলেও নামে পরিচিত, এই শব্দটা একটু লিখে দিবি পরীক্ষার খাতায়, রাউন্ড ডান্স নামেও পরিচিত। তো খাদ্যের উৎস চাক থেকে, এবং সম্ভব হলে কোনো ছবি দিয়ে দিবি। আমি ব্যাচে যখন পড়েছিলাম অরিজিনাল, আমি কিছু মানে মৌ নৃত্য কিভাবে হচ্ছে তার কিছু ছবি টবিও বা কিছু ভিডিও ওদেরকে আমি দেখিয়েছিলাম, তো সেগুলো তোরা দেখে নিবি। আচ্ছা, রাউন্ড ডান্স হচ্ছে যে চাকে, খাদ্যের উৎস চাক থেকে 100 মিটারের যদি কম হয়, মানে 50 থেকে 70 মিটার পর্যন্ত দূরত্ব থাকলে তাকে আমরা রাউন্ড ডান্স বা চক্রাকার নৃত্য বলি, যেখানে এই ছবিটা এখানে তুই দেখতে পাচ্ছিস। আর যেখানে ওয়াগল নৃত্য বলছিস, ঠিক আছে, সোয়াজেল টাঞ্চ বা এরকম উচ্চারণটা, এইটাকেও বলা হয়ে থাকে। এটা দুটো শব্দই লিখে দিবি। তো সেটা হচ্ছে যদি 100 মিটারের ধর বেশি দূরত্ব থাকে, তাহলে 8 অক্ষরের মতো এরা নাচে। মানে ধর মৌমাছিটা কিরকম নাচছে, ধর এইরকম ভাবে যাচ্ছে, গিয়ে এরকম ভাবে গেল, আবার এরকম ভাবে গেল, দিয়ে আবার এরকম ভাবে গেল, এইভাবে সাইকেলটা বারবার রিপিট হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি ওয়াগল ডান্স। ওয়াগল ডান্স। তাহলে আমি 20 মিনিটের মধ্যেই গোটা চ্যাপ্টারটা আমি তোদেরকে একবার রিপিট করিয়ে দিলাম, একবার মেন পয়েন্ট বলে দিলাম। নেক্সট কোন চ্যাপ্টার চাস সেটা অবশ্যই তোরা কমেন্ট করে জানাবি, এবং এই চ্যাপ্টারে আর কোন জায়গায় বুঝতে অসুবিধা আছে সেটা তোরা অবশ্যই আমাকে জানাবি কমেন্ট করে, আমি প্রত্যেককে রিপ্লাই দেবো। যারা আমাদের কোর্স নিতে চাইছিস বা এই ফ্রি মেটেরিয়ালটা পেতে চাইছিস, আর ইয়েটা ডাউনলোড করবি, অ্যাপটা ডাউনলোড করবি, নিজের মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে ফ্রি মেটেরিয়ালে যাবি, সেখান থেকে পিপিটিটা পেয়ে যাবি, এই বায়ো এক্সপ্রেস T20 বলে এখান থেকে পেয়ে যাবি। আর যারা কোর্স পারচেস করতে চাইছিস তারও সেম পদ্ধতিতে লগ ইন করার পর এই যে মাধ্যমিকের যে কোর্সটা দেখছিস 799 গোটা 1 বছরে, এখানে সবকিছু থাকবে, তোর নোট থেকে শুরু করে ডিটেলস ক্লাস থেকে শুরু করে ওয়ান শট থেকে শুরু করে সবকিছু আছে, সেটাও তোরা নিয়ে নিতে পারিস। তাহলে এই পর্যন্তই রইলো। নেক্সট কোন চ্যাপ্টার চাস সেটা কিন্তু তোরা অবশ্যই কমেন্ট করে জানা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।